কোমল স্পেশাল ব্যাচে আপনাদের স্বাগতম। আমরা আজ করব ন্যারেশন। তো তার আগে দুই এক কথা একটু বলি, যারা স্টুডেন্ট আছো 6 টু অ্যাবভ, যে কোনো শ্রেণীর হতে পারে, 6 টু উপরে যত ঊর্ধ্বে যারা স্টুডেন্ট লাইফে আছে, যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে, সবার জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। এমনকি যারা কোচিংয়ে পড়ানো শুরু করেছেন অথবা টিচিং জগতে আছেন, তাদেরও কিছুটা হেল্প হইলে হতে পারে। তো ভিডিওটা দেখলে আপনাদের যদি শেষ পর্যন্ত দেখেন, কিছু না কিছু উপকার হবে। যদি উপকার হয় তখন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো আমরা শুরু করতেছি ন্যারেশন। ন্যারেশন ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ন্যারেশনটা আপনার বেশিরভাগ সময় দেখা যায় এসএসসি ইন্টারমিডিয়েটের থেকে পড়ে, কিন্তু চাকরির পরীক্ষা বেশি বেশি আমরা দেখতে পাই যে অনেক অনেক চাকরির পরীক্ষায় একটা দুটো ন্যারেশন থেকে থাকে। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে চাকরির লাইফ পর্যন্ত এটা কাজে লাগবে। অতএব আমরা যদি ভালোভাবে ন্যারেশনটা করতে পারি তাহলে দীর্ঘদিন আমাদের কাজে লাগতে পারে। তো আপনারা একটু খেয়াল করেন, ন্যারেশন শব্দের অর্থ উক্তি। যদি আমরা ইংরেজিতে বলি ন্যারেশন, এটা বাংলা গ্রামেটিক্যাল যেটা অর্থ আসবে সেটার অর্থ আসবে উক্তি। উক্তিটা কি এটা আমাদের একটু দেখতে হবে। তার আগে একটু বলি, এই ন্যারেশনটা কয়েকটা পার্টে আমরা করব, একবারে করলে ভিডিওটা বড় হয়ে যেতে পারে। তো আপনারা কোমল স্পেশাল ব্যাচে সাথে থাকবেন এবং যে কয়টা পার্ট হয় সবগুলো পার্ট দেখলে আশা করি ন্যারেশন আপনার A to Z সবই পারবেন, 100% মার্ক উঠাইতে পারবেন। তো একটু খেয়াল করি আমরা ন্যারেশনটা কি। ন্যারেশনের ইংরেজিতে ন্যারেশন বললে বাংলায় আমরা সেটাকে বলি উক্তি। তো বাংলার উক্তিটা কি এটা আমরা আগে একটু খেয়াল করি। উক্তি মানে হলো বচন। বচন মানে এই বচন আবার এক বচন দ্বি বচন, এইটা আমরা ভাবলে হবে না। এই বচন মানে মানুষের কথাবার্তা, মুখের বচন, মুখের ভাষা। উক্তি, উক্তিটা হলো মানুষ যে ভাষায় কথা বলে, একজন কথা বলবে, সেটাকে আরেকজন রিপিট করবে, এইগুলোকে উক্তি বলে। আমরা যদি ধরি যে আমি আমার কথাটাই বলি, যে আমি খাবো, বলে গেলাম আমি ভাত খাবো, এটা একটা উক্তি। যদি আমার কথা অন্যজন কেউ বলে যে সে ভাত খাবে, সেটাও একটা উক্তি। তো আমরা উক্তিটাকে যদি একটু আমরা শ্রেণী বিভাগ করে থাকি তাহলে আমরা দেখবো যে উক্তি ইংরেজিতে দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। এগুলো আমি মুখে বলে দিই, আপনারা বারবার শোনার চেষ্টা করবেন। একটু শুনলে, দুইবার তিনবার শুনলে আশা করি মনে চলে আসবে, আত্মস্থ হয়ে যাবেন, তখন আর ভুলবেন না। ন্যারেশনটা দুই প্রকারের হয়ে থাকে, একটা হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন হলো প্রত্যক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিটা হলো বক্তার বক্তব্য। বক্তার বক্তব্য বলতে আমরা কি বোঝাবো? একজন স্টেজে বক্তব্য দিচ্ছে, আমি ধরলাম আমাদের কোনো একজন নেতা স্টেজে বক্তব্য দিচ্ছে যে আগামী বছর বাংলাদেশকে আমরা আরও উন্নয়নশীল দেখতে চাই। এই কথাটা যখন প্রেস মিডিয়া লিখবে তখন ওই ব্যক্তির নাম ধরে বলবে যে অমুক বলে গেছেন যে আগামী বছর আমার বাংলাদেশ আরও উন্নত দেখতে চাই। তো এই যে যে ব্যক্তি বলে গেছে, বক্তার বক্তব্য, উনি তো বক্তব্য দিয়ে চলে গেছেন, ওটা হলো প্রত্যক্ষ, মানে নিজের কথা নিজে বলাটা প্রত্যক্ষ। কিন্তু ওই যে প্রেস মিডিয়া ওনার কথাটা যখন লিখছে তখন ওই প্রেস মিডিয়াটা হয়ে যাচ্ছে পরোক্ষ। আমরা আরো যদি শাব্দিক অর্থ খেয়াল করি, পরোক্ষ মানে কি? পরের থেকে উচ্চারণ। আমি যখন আমার কথা বলবো তখন সেটা হবে প্রত্যক্ষ, আর যখন আমার কথা অন্য লোক বলবে তখন এটা হবে পরোক্ষ। পরোক্ষ আমরা মনে রাখার জন্য একটা জিনিস মনে রাখতে পারে, পরোক্ষর আগে আছে পর, মানে পরে যে উক্তিটা করতেছে সেটা পরোক্ষ, আর আমি যেটা করতেছি সেটা প্রত্যক্ষ। প্রত্যেক ব্যক্তি, আমি যদি আরেকটু ভালো করে লিখি, এখানে লিখবো আমি রহিম said I am going to school। এই যে রহিম একটা কথা বলে চলে গেল যে রহিম said I am going to school। রহিম বলে চলে গেল যে আমি স্কুলে যাচ্ছি। এই কথাটা যদি অন্য কেউ বলে তাহলে কিভাবে হবে? হবে কি? রহিম said that বা told that, আমরা told বলতে পারি। তাহলে কি হয়ে গেল যে রহিম বলল যে আই, রহিম তো রহিমের কথা বলে চলে গেল আমি যাচ্ছি। এখন অন্য কেউ বললে কি বলবে? যে সে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল? এটা হি।
হি ওয়াজ গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। আমরা জাস্ট এইখানে আমরা দেখবো একটু হয়ে গেল কি, রহিম বলে গেছে যে আমি স্কুলে যাচ্ছি, এইটা অন্য কেউ বলছে কি যে রহিম বললো যে সে স্কুলে যাচ্ছে, মানে যার কথা সে যখন বলবে তখন সেটা প্রত্যক্ষ ডিরেক্ট ন্যারেশন, আর যখন অন্য কেউ বলবে তখন এটা ইনডিরেক্ট ন্যারেশন। বক্তার বক্তব্য অন্য কেউ উচ্চারণ করলে সেটা ইনডিরেক্ট ন্যারেশন। আশা করি আপনারা অনেকটা বুঝতে পারছেন যে প্রত্যক্ষ কি আর পরোক্ষ কি। ডিরেক্ট মানে প্রত্যক্ষ, ইনডিরেক্ট মানে পরোক্ষ। পরোক্ষ মানে পরে বলে যাবে, পরে মানে কি অন্য কেউ বলে যাবে। এটা রহিমের কথা রহিম বলছে নিজের কথা যে আমি স্কুলে যাচ্ছি, আর এখানে রহিমের কথা অন্য কেউ বলছে কি যে রহিম সে, রহিম আর এখানে উচ্চারণ হচ্ছে না, বলছে সে স্কুলে যাচ্ছে। যদি আমরা আরো বিস্তারিত এই সেন্টেন্সটা ক্লিয়ার করি তাহলে আমি পুরো দুটি নাম দিয়ে লিখবো এখানে। তাহলে আপনারা হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, তো আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আমি আশা করি আপনাদের যারা প্রাথমিক স্টেজে আসেন তাদের জন্য আমার ভিডিওটা বড় হচ্ছে, যারা একটু একটু পারেন তাদের আরো ক্লিয়ার হচ্ছে, এবং যারা পরিপূর্ণ পারেন তাদের আরো 100% হচ্ছে। এজন্য আপনারা ধৈর্য সহকারে শুনতে থাকুন। আমি এখানে পুরোটাই লিখবো যে রহিম আমরা এখানে কোটেশন শেষ করি। রহিম বলল যে আমি একজন বালক, কাকে বললো? রুমাকে বললো। এটা কিন্তু রহিম বললো, রহিম বললো রুমাকে যে আমি একটা বালক, এটা প্রত্যক্ষ উক্তি, রহিমের কথা রহিম বলে শেষ করলো। এইবার যদি রহিমের কথাটা রুমা যখন বলতে যাবে তখন কি বলবে যে রহিম বললো যে সে একজন বালক। তো আমি আশা করি আপনারা বুঝবেন যে যদি বক্তা বক্তার কথা বলে ছাড়ান দেয় সেটা প্রত্যক্ষ, এবং বক্তার বক্তব্য যদি অন্য কেউ বলে সেটা হলো পরোক্ষ। এইবার আমি চেঞ্জের দিকে আসবো যে আমার চেনার জন্য দুটো জিনিস আমি মনে রাখবো। আমার দুটো পার্ট ন্যারেশনের আমার শেষ করতে হবে। একটা হলো কি এই এই ভার্ব, এটা হলো আমরা যেটাই বলি এখানে আছে পাস্ট টেন্স আছে, আমরা বলবো রিপিটেড ভার্ব বা রিপিটিং ভার্ব। এখানে আছে প্রেজেন্ট টেন্স, এটা আমরা বলতে পারি রিপোর্টিং স্পিচ অথবা রিপোর্টেড স্পিচ। আমরা যেটাই বলি না কেন, যদি আইএনজি হয় তখন রিপোর্টিং, যখন এটা পাস্ট টেন্স হবে তখন রিপোর্টেড। আমার মনে মনে রাখতে হবে রিপোর্ট 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 মানে কি প্রতিবেদন টাইপের, যে আমি কি প্রতিবেদন দিচ্ছি, এটা রিপোর্ট ভার্ব। মানে যদি কোটেশনের বাইরে থাকে এটা একটা কোটেশন উদাহরণ চিহ্ন, এই চিহ্নের ভিতরে যে থাকবে সেটা হবে আমার রিপোর্টেড স্পিচ থাকবে, এটা রিপোর্টেড ভার্ব, এটা মনে রাখবো। এইটা আবার রিপোর্টেড রিপোর্টিং নিয়ে বেশি তোলপাড় না করে আমরা বলবো যে যখন এটা কন্টিনিউয়াস হবে তখন আমরা রিপোর্টিং বলতে পারি, এটা পাস্ট টেন্স হলে রিপোর্টেড পাস্ট পার্টিসিপল হলে, আর এখানে আমরা অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা হলো পাস্ট ভার্ব, তাই আমরা রিপোর্টেড বলতে পারি। তাহলে আমার মূল বিষয়টা তো রিপোর্টিং বা রিপোর্টিং বিষয়টা কি বলছে যে যেটা কোটেশনের ভিতরে থাকবে সেটা রিপোর্টিং স্পিচ বা রিপোর্টেড স্পিচ, আর যেটা বাইরে থাকবে সেটা রিপোর্টেড ভার্ব। এটা গেল রিপোর্টেড ভার্ব আর স্পিচটা একটু চিনাই দিলাম। তার সাথে সাথে আমরা ন্যারেশনে কি কি লাগতে পারে এই বিষয়গুলো একটু আলোচনা করব। আপনারা খেয়াল করবেন ন্যারেশন করতে গেলে আমার যে বিষয়গুলো খুব খুব প্রয়োজন সেগুলোর এক নাম্বার হলো সেন্টেন্স। সেন্টেন্স না হইলে আমার ন্যারেশন কল্পনা করতে পারবো না। দুই নাম্বার হলো টেন্স, টেন্স না হইলেও ন্যারেশন কল্পনা করতে পারবো না। আর এর সাথে সাপোর্টিং যেগুলো লাগবে, এক নাম্বার হলো পার্সন, দুই নাম্বার হলো কেস। তাহলে পার্সন কেস আমাকে অবশ্যই এর সাথে ব্যবহার করতে হবে। আর সাথে সাথে যদি আমরা আরো একটু শ্রুতিমধুর ন্যারেশন করতে চাই তাহলে আমার ওর সাথে সাথে আরো কিছু সাপোর্টিং থাকতে পারে। তো আমরা এবারে যে ন্যারেশন করার সাথে সাথে আমরা কয়েকটা জিনিস করে ফেলবো, সেন্টেন্স করব, টেন্স করব, কেস করব, পার্সন করব, আর যদি কিছু লাগে ওর সাথে সাথে আমরা করতে থাকবো। তো এই মুহূর্তে আমরা দেখবো যে ন্যারেশনের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা প্যাসেজ ন্যারেশন হোক আর আমার ডিরেক্ট ন্যারেশন ইনডিরেক্ট ন্যারেশন যে ন্যারেশনই হোক, আমার লাগবে যেটা প্রথম প্রয়োজন যেটা সেটা লাগবে আমার সেন্টেন্স। আমি সেন্টেন্স বৃহৎ ধারণা, কিন্তু ন্যারেশনের জন্য আমার বৃহৎ ধারণা না, যতটুকু প্রয়োজন আমি ততটুকু আলোচনা করব আপনাদের সাথে।
আপনার ন্যারেশন করার জন্য সেন্টেন্স যদি এই আলোচনাটা পূর্ণাঙ্গভাবে শোনেন তাহলে ন্যারেশনের জন্য প্রত্যেকটা সেন্টেন্স আপনারা ইজিলি চিনতে পারবেন। তো আমরা একটু সেন্টেন্সে আলোচনার জন্য মৌখিক কিছু কথা বলি, তারপরে ন্যারেশনের সেন্টেন্সে যাব। সচরাচর আমরা জানি সেন্টেন্স কত প্রকার। যে কোনো ব্যক্তির কাছে যদি আমরা শুনি সেন্টেন্স কত প্রকার, যে কেউ যখন তখন উত্তর করবে সেন্টেন্স 5 প্রকার। হ্যাঁ, কারেক্ট, সেন্টেন্স 5 প্রকার, এটা ন্যারেশনের জন্য প্রয়োজন। কিন্তু আমাদের যেহেতু সেন্টেন্সটা করতেছি ন্যারেশনের জন্য 5 প্রকার প্রয়োজন, কিন্তু অন্য অন্য সময় আমার সেন্টেন্স পরিপূর্ণ আলোচনা দরকার হবে, এই জন্য একটুখানি আলোচনা করে রাখলাম। আপনারা যদি এই কমন স্পেশাল ব্যাচের সাথে থাকতে পারেন তাহলে আশা করব 2-4 মাসের ভিতরে ইংরেজি গ্রামার অনেকটা আপনাদের পানির মতো সহজ হয়ে যাবে। তো আমরা একটু বলি সেন্টেন্সটা আমাদের অন্য সময় কাজে লাগবে, এজন্য সেন্টেন্সটা একটু ব্যাখ্যা দিয়ে যাই, দিয়ে ওই 5 প্রকার নিয়ে আলোচনা করব। তো সেন্টেন্স আমরা যদি বলি আপনারা শুনতে অবাক লাগবে, কিন্তু এটাই বাস্তবতা যে আপনার সেন্টেন্স প্রধানত 2 প্রকার। কেমন শোনা গেল? শুনে কি অবাক হয়ে গেলেন? সেন্টেন্স 2 প্রকার? ইয়েস, সেন্টেন্স মূলত 2 প্রকার। সেন্টেন্স মূলত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো কি স্ট্রাকচার অফ সেন্টেন্স, স্ট্রাকচার যেটা বাংলা আমরা হলো গঠন প্রণালী, মানে গঠনগতভাবে সেন্টেন্স। আর একটা হবে কি মিনিংস অফ সেন্টেন্স, অর্থগতভাবে সেন্টেন্স। তো আমার ন্যারেশনের জন্য এখানে লাগবে মিনিংস অফ সেন্টেন্স, কাইন্ডস অফ 5 প্রকারের। এই যে মিনিংস অফ সেন্টেন্সের যে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি, এই 5 প্রকার সেন্টেন্স আমার ন্যারেশনের জন্য কাজে লাগবে। কিন্তু এতটুকু আমার জেনে রাখতে হবে যে আমার সেন্টেন্স মূলত 2 প্রকার। তার প্রথমটা যদি আমরা স্ট্রাকচার অফ সেন্টেন্স বলি সেখানেও 3 প্রকার। একটা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। তো আমার এগুলো অন্য অন্য সময় লাগবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় ওইগুলোকে কাজে লাগবে, সবগুলোই কাজে লাগবে সেন্টেন্সের। এই জন্য আগে ভাগে একটু আলোচনা করে রাখলাম যে সেন্টেন্স 2 প্রকারের। একটা কি হলো স্ট্রাকচার অফ সেন্টেন্স, সেটা আবার 3 প্রকার, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। আর এখন আমার ন্যারেশনের জন্য যে 5 প্রকার দরকার সেটা হলো মিনিংস অফ সেন্টেন্সের 5 প্রকার। মিনিংস অফ সেন্টেন্স 5 প্রকার আমি মৌখিক আলোচনা করে যাচ্ছি, আপনারা কমেন্টসে জানাবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমি লিখে লিখে প্রত্যেকটা সেন্টেন্স আরও বিস্তারিত আলোচনা করে দেব। তো মৌখিক একটু বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কোনো কিছুর বর্ণনা করাকে বোঝায়। আর ন্যারেশনে যেটা সহজ রুল আমার লাগবে সেটা আমি শুধু লিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? কোনো কিছু বর্ণনা, বিবৃতি, এই ধরনের সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের সাধারণত সচরাচর আমরা পিছনে ফুল স্টপ দেখতে পাই। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি থাকে? ফুল স্টপ থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে থাকে ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্সের কিন্তু আবার একটা বৃহৎ ধারণা। এখানে আবার 2 প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো আমার ন্যারেশনের জন্য অ্যাফার্মেটিভ নেগেটিভ সমান, কারণ এখানে আমার অ্যাসার্টিভ হলেই নিয়মটা একই, শুধু ইয়েস নোর জন্য আলাদা নিয়ম আছে, সেটা আমি ন্যারেশন করার ভিতরে বলে দেবো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমার কি আসতেছে? শেষে আসতেছে একটা ফুল স্টপ, যেহেতু বর্ণনা করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমার পিছনে আসতেছে কি, এর শেষে আসতেছে একটা জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি কিভাবে চিনবো? জিজ্ঞাসা করবে। ইন্টারোগেটিভ শব্দের অর্থই হলো জিজ্ঞাসা। আপনার ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য আমি জানবো আমার পিছনে থাকবে কি একটা জিজ্ঞাসা চিহ্ন। ইম্পারেটিভ সেন্টেন্স, এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আসি। ইম্পারেটিভ সেন্টেন্সের পিছনেও থাকবে ফুল স্টপ, কিন্তু চেনার কিছু উপায় আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে একটা ভার্ব থাকবে। শুরুতে কি থাকবে? একটা ভার্ব থাকবে, অথবা ইম্পারেটিভ টাইপের কোনো কথা থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? আদেশ, উপদেশ, অনুরোধ, এইগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। হয় আদেশ করবে, অনুরোধ করবে, নাহলে উপদেশ দিবে। তো যাই করুক না কেন স্টার্টে একটা ভার্ব থাকবে। কেমন? প্লিজ গিভ মি আ হ্যান্ড, আমাকে একটু দয়া করে সাহায্য করুন। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ডু নট রান দ্য সান, মানে কি স্টার্টে সবগুলোই ভার্ব। রোদ্রে দৌড়দৌড়ি করিও না। ডু নট ওয়াস্ট ইয়োর টাইম, তোমার সময় নষ্ট করো না। এসবগুলো স্টার্টেই সবগুলো একটা না একটা ভার্ব থাকবে, সেটা অক্সিলারি ভার্ব হোক আর মূল ভার্ব হোক, যে কোনো একটা ভার্বই থাকবে। কিন্তু এখানে আবার একটু কথা আছে, অক্সিলারি ভার্ব যদি সামনে থাকে এবং পিছনে জিজ্ঞাসা হয় তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং অক্সিলারি ভার্ব সামনে আছে পিছনে আমার আছে ফুল স্টপ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো যেহেতু আমার ইন্টারোগেটিভই কোনো টেনশন নেই, আমি যদি ইন্টারোগেটিভ শেষে জিজ্ঞাসা দেখি তাহলে এটা ইন্টারোগেটিভ, তাহলে এনে আমার কোনো ঝামেলা নেই। আমি শুরুতে ভার্ব যদি দেখি, পিছনে যদি একটা ফুল স্টপ দেখি, এটা ধরে নেবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সেরও সেটা ফুল স্টপ থাকে, অবজেক্টিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ থাকে। কিন্তু এটা আমি চিনবো কি করে?
এইটা চেনার জন্য আমার অপটেটিভ সেন্টেন্স কাকে বলে একটু জানতে হবে। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা বোঝাবে, ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা বোঝাবে। তো আমরা ন্যারেশনে অপটেটিভ সেন্টেন্সে যেগুলো বেশি বেশি দেখে থাকি, এর পিছনে হয় ওয়ার থাকবে, যে ওয়ার থাকবে, না হলে আমার থাকবে কি উইশ থাকবে, না হলে প্রে থাকবে, মানে ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা এই টাইপের কিছু থাকবে। যদি উইশ আর আমি প্রে দেখতে পাই, তাহলে ধরে নেবো এটা আমার, এটা নিঃসন্দেহে আমার অপটেটিভ সেন্টেন্স। কারণ কাউকে আশীর্বাদ করতে গেলে, কারোর জন্য প্রার্থনা করতে গেলে আমার উইশ অথবা প্রে ব্যবহার করতে হয়। কখনো কখনো ওয়ারেও অপটেটিভ সেন্টেন্স হয়ে থাকে, অক্সিলারি ওয়ার দিয়ে। তো সেটা আলোচনা যখন অপটেটিভ করবো তখন আরেকটু বিস্তারিত বলে দেবো। তো আমরা আরেকটা সেন্টেন্স বাকি থাকে, সেটা থাকে কি, এটা হলো বিস্ময়সূচক চিহ্ন। কোথায় থাকে? এক্সক্লাইম চিহ্ন। এটা থাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে। এটা কোথায় থাকে? এক্সক্লামেটরি সেন্টেন্সে। তাহলে আমার ন্যারেশনের 5 প্রকার যে সেন্টেন্স, এটা আপনাদের কতটুকু শিখলেন আমাকে কমেন্টসে জানাবেন। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সচরাচর একটা ফুল স্টপ পাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাবো কি একটা জিজ্ঞাসা চিহ্ন। ইম্পারেটিভ সেন্টেন্সে পাবো কি ফুল স্টপ কিন্তু একটা ভার্ব পাবো। অপটেটিভ সেন্টেন্সে ফুল স্টপ পাবো কিন্তু উইশ অথবা প্রে পাবো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমার জানলেও হলো, কারণ আপনার চিনতে হবে তো সেন্টেন্সটা চিনতে পারলে আমার টেন্স অনুযায়ী, আমার নাম্বার জেন্ডার অনুযায়ী, আমার কেস অনুযায়ী শেষ হয়ে যাবে না আমার ন্যারেশন। তো আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স কি আসছে? এক্সক্লাইম চিহ্ন, মানে এটা বিস্ময় চিহ্ন। আর যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে, আপনারা পার্ট 2-র জন্য অপেক্ষা করবেন। এবং আপাতত এই পর্যন্ত কতটুকু আপনাদের কাজে লাগলো একটু কমেন্টে জানাবেন। আশা করি আরও 12 থেকে 14 ঘন্টার ভিতরে আমরা দ্বিতীয় পার্টে যাব, এবং সেখানে ন্যারেশন কীভাবে প্রয়োগ করতে হয়, কীভাবে চেঞ্জ করতে হয়, আমরা অন্তত আশা করি 5টা সেন্টেন্স অনুযায়ী শিখাই দিতে সক্ষম হব, যদি আপনারা রেসপন্স করেন এবং যদি আপনারা এটাকে বুঝতে পারেন। না বুঝতে পারলে আরও বিস্তারিত যাব। তো ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ কোমল স্পেশাল ব্যাচের পক্ষ থেকে।